নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। আমি রসায়ন এর উপর একটি ধারাবাহিক ক্লাস চালু করেছি, যেটা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং এটা আমি শুরু করছি একদম রসায়নের যে প্রথম অধ্যায়, রসায়নের ধারণা, সেটা নিয়ে। আজকে আমার প্রস্তুতি দেখে বুঝতেই পারছো যে আমি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমার হাতে আছে হ্যান্ড গ্লাভস, পরনে আছে অ্যাপ্রন। সো এটা পড়ার উদ্দেশ্যটা কি? এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে প্র্যাকটিক্যাল সহকারে যখন পড়ব, তখন এই জিনিসটা আমাদের মনে থাকবে দীর্ঘদিন। আমরা অন্য কোনো ক্লাসে দেখি যে আমরা যখন পড়াই তখন কোনো কিছু ইউজ করি না, যেটার কারণে আমরা ক্লাস করি একটু পরেই ভুলে যাই। কিন্তু যখন তুমি একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখবে এবং শিখবে, তখন এটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের ব্রেন সেভ করে রাখতে সক্ষম। সো সেই জিনিসটাই আছে আজকের রসায়নের ধারণাটা কিভাবে শুরু হয়েছে, এবং পূর্বের ক্লাসে আমি বিস্তারিত এই রসায়নের বর্ণনা দিয়েছি। সো আজকের টপিকটা হবে রসায়ন পরীক্ষাগারে কিভাবে ব্যবহার এবং সতর্কতা অবলম্বন করতে হয় সেই সম্পর্কিত। সো সর্বপ্রথম দেখতে হবে রসায়নে কী কী জিনিস ব্যবহার করা হয়। আমরা রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের কেমিক্যাল বা উপাদান নিয়ে যখন আমরা বিক্রিয়া করি, তখন এখানে বিষাক্ত গ্যাস জাতীয় কিছু থাকে, তারপর হচ্ছে অ্যাসিড থাকে, ক্ষার থাকে, বা বিস্ফোরক জাতীয় পদার্থ থাকে। এইগুলো আমাদের দেহ বা ত্বকের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো এই ক্ষতিকর যাতে না হয় সেজন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বনও দরকার। তো আমরা সর্বপ্রথম শিখব ব্যবহার, তারপরে শিখব সতর্কতা। তাহলে এই ব্যবহার, আমরা রসায়নে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ইউজ করি, যেমন সোডিয়াম ক্লোরাইড, তারপরে অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস, বেনজিন, ইথানল, অ্যালকোহল, এই ধরনের যে বিষাক্ত গ্যাস বা দাহ্য পদার্থগুলো আছে, এইসব ব্যবহার আমাদের রসায়ন ল্যাবরেটরিতে অতি গুরুত্বপূর্ণ। এইগুলোর সাহায্যে মূলত গবেষণা শুরু হয়। তো এরপর হচ্ছে সতর্কতা। ল্যাবরেটরিতে যখন গবেষণা করবা বা কাজ করবা, তখন তোমার 4টা বা 5টা জিনিস বাধ্যতামূলক লাগবেই। সর্বপ্রথম দরকার তোমার অ্যাপ্রন। এই অ্যাপ্রনটা তোমার শরীরে যে সুতি কাপড় আছে সেই কাপড়কে সেভ করবে, বা যখন তুমি কেমিক্যাল নিয়ে কাজ করবা তখন ওইখান থেকে ছিটে ফোটা তোমার গায়ে লাগলে তোমার ত্বকের ক্ষতি সাধন হতে পারে। তো এই ধরনের যে ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা কি পরবো? অ্যাপ্রন পরবো। অ্যাপ্রনটা সাধারণত সাদা কালারের হয়, তবে অন্য কালারেরগুলোও পাওয়া যেতে পারে। এরপরে আমরা শিখব হ্যান্ড গ্লাভস। এই হ্যান্ড গ্লাভস আমি এক হাতে পরে রেখেছি। তো এই হ্যান্ড গ্লাভস এটা ওয়ান টাইম, তুমি চাইলে পার্মানেন্টলি দীর্ঘ টাইম পিভিসি টাইপের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারো। এই হ্যান্ড গ্লাভস কেন ইউজ করব? কারণ যখন আমরা কেমিক্যাল হাত দিয়ে ধরবো, তখন এটা আমাদের শরীরে বা ত্বকে লাগলে ত্বক ক্ষতি হতে পারে, ত্বকের ক্ষয় সাধন হতে পারে। যাতে এই হাতের ত্বকের যে ক্ষতি না হয় সেজন্য আমরা কি ইউজ করব? হ্যান্ড গ্লাভস ইউজ করব। এটা 2 হাতে ইউজ করতে হবে। এরপরে আমরা শিখব যে সতর্কতার যে 3 নাম্বারটা। 3 নাম্বারে যেটা দরকার সেটা হচ্ছে গগলস। এই গগলসটা কেন লাগবে? গগলস হচ্ছে যখন তুমি বিক্রিয়া করবা, তখন তোমার ওইখান থেকে ফুটন্ত কিছু কেমিক্যাল তোমার ছিটিয়ে পড়তে পারে। এই কেমিক্যাল যদি খুব বাই চান্স তোমার চোখের মধ্যে লাগে বা চোখে যায়, তাহলে তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে। এজন্য আমাদের কি করতে হবে? যখন আমরা বিক্রিয়া করব, অবশ্যই এই জাতীয় বা এর থেকে ভালো কোয়ালিটির যে গগলসগুলো আছে, এই গগলসগুলো আমরা ইউজ করব। ওকে। তো এরপরে আমাদের আরও কিছু উপাদান দরকার। সেটা হচ্ছে যখন আমরা বিক্রিয়া করব, এরকম ফানেল ইউজ করব। এই ফানেলের ইউজের উপকারিতা কি? যখন আমরা এক পাত্র থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা কাচের বোতল নিয়েছি। কেমিক্যাল সাধারণত কাচের বোতলে রাখা হয়, বা প্লাস্টিক যে বোতলগুলো আছে সেগুলোতে রাখা হয়। তো এই বোতল থেকে, এক বোতল থেকে আরেক বোতলে যখন আমরা কেমিক্যালগুলো ঢালবো, তখন এইগুলো বাই চান্স আমাদের হাতেও পড়তে পারে অথবা আমাদের গায়েও পড়তে পারে। সেজন্য আমরা এই সরাসরি না ঢেলে আমরা কি ইউজ করব? এই জাতীয় যে ফানেলগুলো আছে, এই ফানেল দিয়ে একটা কেমিক্যাল বোতল থেকে আরেকটা কেমিক্যালে ঢালতে পারি, বা একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালতে পারি। সো এই ছিল হচ্ছে আজকের সতর্কতা এবং ব্যবহার। এবং পরবর্তী টপিকটা হবে রসায়নে গবেষণা প্রক্রিয়ার যে ধাপ, আমি কিভাবে রসায়নে কাজ করব বা কিভাবে শুরুটা করব এবং শেষটা করব। এই জিনিসগুলো যদি ধারাবাহিকভাবে না করো, তাহলে তুমি যে উপাদানগুলো বিক্রিয়া করতেছো, তাহলে এটা মিলবে না। তাহলে অবশ্যই রসায়নে যখন গবেষণা শুরু করবা, তাহলে একটা ধারাবাহিকতা মেনটেন করে আমাদের গবেষণা চালাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ।
আমরা কোন জিনিসের উপর গবেষণা চালাবো সেই বিষয়বস্তু আগে আমাকে নির্ধারণ করতে হবে, তারপরে না তোমার গবেষণার প্রক্রিয়া শুরু করবো। তাহলে সর্বপ্রথম আমাদের কি দরকার? বিষয়বস্তু নির্ধারণ। তুমি যে টপিক নিয়ে গবেষণা করতে চাও সেই টপিকের উপর আগে নির্ধারণ করতে হবে যে আমি এই টপিকটা গবেষণা শুরু করব। এরপরে দরকার হচ্ছে পূর্বের যে গবেষণাপত্রের যে একটা পত্র থাকে, বা এইটা নিয়ে কোনো বিজ্ঞানী গবেষণা করছে কিনা, এটা নিয়ে কোনো রেজাল্ট পাইছে কিনা, বা পাইলেও আমি এটা আবারও করব কিনা, সেই সম্পর্কিত একটা তথ্য তোমাকে কালেক্ট করতে হবে। এটা উইকিপিডিয়া থেকে অথবা গুগল থেকে তুমি কালেক্ট করতে পারো। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রয়োজনীয় বস্তু বা যন্ত্রপাতি। এই যন্ত্রপাতিগুলো তোমাকে কালেক্ট করতে হবে। যখন আমরা ল্যাবরেটরিতে কাজ করব তখন তোমার বিভিন্ন ধরনের বিকার দরকার, বুলেট দরকার, তারপরে তোমার স্কেল দরকার, থার্মোমিটার দরকার, বা তোমার বুনসেন বার্নার দরকার হতে পারে। বিভিন্ন রকমের তোমার যন্ত্রপাতিগুলো দরকার। তাহলে প্রয়োজনীয় বস্তু এবং যন্ত্রপাতি এইগুলো দ্বারাই তোমার এই রসায়নের যে গবেষণা, এই গবেষণা চালাই দিতে হবে। এরপর আমরা শিখব পরীক্ষণ। এই পরীক্ষণটাও মূলত মেন ধাপ। এতক্ষণ আমরা যেটা পড়লাম যে বিষয়বস্তু নির্ধারণ, বিষয়বস্তু নির্ধারণের পরে এটা সম্পর্কিত বিস্তারিত ধারণা, এটার পূর্বে গবেষণা আছে কি না, এবং ওই গবেষণা থেকে কি কি তথ্য নিতে পারি সেটা। এরপরে যেটা আছে আমাদের ডিভাইস, আমি এক কেমিক্যাল থেকে আরেক কেমিক্যালে যে ঢালবো বা বিক্রিয়া করাবো সেটার জন্য কিছু যন্ত্রপাতি বা বস্তু দরকার। সেই বস্তুগুলো আমাকে পূর্বেই কালেক্ট করে রাখতে হবে। এরপরে দরকার হচ্ছে পরীক্ষণ। এই পরীক্ষণটাই হচ্ছে তোমার মেন। যখন আমরা পরীক্ষণ করব, একটা পাত্র থেকে আরেকটা পাত্রের মধ্যে যখন তোমার কেমিক্যালগুলো ঢালবো বা বিক্রিয়া করাবো, তখন হচ্ছে এটা খুব সাবধানতা অবলম্বন করে বিক্রিয়াগুলো করাতে হবে। কারণ যখন একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যালের সাথে বিক্রিয়া করাবা তখন এখান থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হতে পারে। আবার তোমার হচ্ছে এই পরীক্ষণের সময় তোমার ছক আঁকতে হতে পারে। তারপরে এই সময় কালেক্টের জন্য তোমার একটা ওয়াচ রাখতে পারো বা ঘড়ি রাখতে পারো। এই পরীক্ষণটা হচ্ছে মেন ধাপ। ওকে, এরপরে আমরা শিখব তথ্যের সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ। আমরা যখন একটা বিক্রিয়া করাবো, এই বিক্রিয়াটা 1 মিনিটে কতটুকু কাজ করলো, 5 মিনিটে কতটুকু কাজ করলো, 10 মিনিটে কতটুকু কাজ করলো, আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করব সময়ের সাথে সাথে। এটা কত গতিতে আগাচ্ছে, কত গতিতে তোমার বিক্রিয়া করছে, এই জিনিসগুলো তোমাকে ওই পাত্রের দিকে তাকিয়ে তাকিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং পরিবর্তনগুলো একটা ডাটার মধ্যে লিখতে হবে। তাহলে এরপরে দেখতে হবে তোমার সর্বশেষ যেটা ফলাফল এবং ফলাফল নিয়ে ডেটাবেস তৈরি। তাহলে আমরা যখন একটা বিক্রিয়া করাবো অবশ্যই একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা তোমার একটা ছকের মধ্যে লিখতে হবে। কারণ রেজাল্ট যখন পাবা তখন প্রথম মান পাবা, দ্বিতীয় মান পাবা, তৃতীয় মান পাবা। এই মানগুলো দেখবা প্রথম ক্ষেত্রে হয়তো বা তোমার নাও মিলতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে নাও মিলতে পারে, তৃতীয় ক্ষেত্রে মিলে গেল। তাহলে এই যে মিলে গেল, তাহলে 3টা মানকে গড় নিতে হতে পারে, তারপরে এখানে বিচ্যুতি নিতে হতে পারে। তাহলে বিভিন্ন রকমের যে ছক, এই ছকটা তোমার এই ডেটাবেজ আকারে একটা ফ্লো চার্ট আঁকাইতে হবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে তোমার রসায়নের যে গবেষণা প্রক্রিয়ার যে ধাপ। এই ধাপটা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এই 6টা ধাপে তুমি কি করতে পারো, একটা রসায়ন গবেষণাগারে যে কোনো পরীক্ষা করলে এই 6টা ধাপ বাধ্যতামূলক লাগবেই। আদারওয়াইজ তুমি এই যে গবেষণাপত্রের যে প্রক্রিয়াটা তোমার অসম্পূর্ণ থেকে যাবে বা ফলাফল তুমি সম্পূর্ণ পেতে নাও পারো। তো এই ছিল রসায়ন ধারণার উপর 2য় ক্লাস। দেখা হচ্ছে 3য় নাম্বার ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আমাদের শিক্ষা লাভের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।